আসসালামু আলাইকুম। যারা জয়েন করছেন একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেন, আমি লাইভে আসছি, এটা একটু বলে দেন। আজকের সেশনটা হচ্ছে খুবই সিম্পল একটা সেশন, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে। সবারই জানা, এখানে আসলে নতুন করে কঠিন কিছুই নাই। আমরা একটু ওভারভিউ করব এবং সেশনটা শেষে একেবারেই হচ্ছে খুবই সহজ কিছু এমসিকিউ কুইজ থাকবে আর কি। তো চেষ্টা করবেন সবাই হচ্ছে লাইভটাতে পুরোপুরি থাকার জন্য, এবং বিগত যে যে সেশনগুলো ছিল সেগুলো একটু যেন আপনারা সবাই শেষ করে নেন প্লিজ, সেটা করবেন। কারণ লাস্টের দিকে একটু রাশ হবে সেশনের। আপনারা সবাই এখন ইন্টার্নশিপে আছেন, যার কারণে আমি আসলে ওভার প্রেশার আপনাদেরকে এখন দিতে চাই না। তবে লাস্টের দিকে আমরা কিন্তু রেগুলার কন্টিনিউয়াস সেশনে চলে যাব এবং হচ্ছে পড়াশোনার চাপ একটু বেশি হয়ে যাবে, যার কারণে এখন থেকে অল্প অল্প করে আপনারা একটু শেষ করে রাখবেন। আরেকটা হচ্ছে আপনাদের কাছে বিগ একটা রিকোয়েস্ট থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটু সময় দেন আপনারা, যে যখন সুযোগ পান। এটার জন্য কিন্তু আলাদা করে কোথাও আর নতুন করে বসে কোনো কিছু করতে হয় না। তো গাড়িতে আছেন হয়তো বা, অথবা 5 মিনিটের জন্য হয়তো একটু ফ্রি টাইম আছে, নেট কানেকশন আছে, সাথে একটু হোয়াটসঅ্যাপে ঢুকে যাবেন, কোন একটা টপিক নিয়ে আলোচনা স্টার্ট করে দিবেন। তো দেখা যাচ্ছে অ্যাটলিস্ট যদি ডেইলি একটা টপিক নিয়েও কথা বলেন আপনারা, কিছু না কিছু জিনিস ক্লিয়ার হয়ে যায়। সো পড়াশোনা কিন্তু এমন একটা বিষয় যেটা পড়ার টেবিল চেয়ার নিয়ে বসে পড়াশোনা করতে হবে সেটা কিন্তু না, হাঁটতে হাঁটতেও পড়াশোনা হয়ে যায়। তো এই ডাইনামিক ওয়েগুলোকে আপনাদেরকে এনজয় করতে হবে পড়ার জন্য, পাশাপাশি এগুলোকে কাজে লাগাইতে হবে। সো আচ্ছা ফাইন। সো আমি হচ্ছে আপনাদেরকে একটু কিছু লাস্টের দিকে ট্রাই করব টেক্সট বুক থেকে ছোট ছোট কিছু ইনফরমেশন বলে দেওয়ার জন্য, যেগুলো আপনারা নিজেরা দয়া করে একটু নোট করে নেবেন। এবং আমি চেষ্টা করব কিছু বিষয়ের ছবি আপনাদেরকে দেওয়ার জন্য, আমি গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ সেশন শেষে। এগুলো একটু পড়ে নেবেন, তাহলে লাইভ সেশন এবং যে ছবিগুলো দিব এগুলো মিলিয়ে আপনারা আশা করছি যে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন হয়ে যাবে। তো আমরা চলেন তাহলে যাই। আজকে আমরা জানবো যে ফ্যামিলি প্ল্যানিংটা কি। ফ্যামিলি প্ল্যানিং নিয়ে তো আমাদের সবারই জানা, আর আপনাদের জন্য একটা বিষয়, আপনারা যারা লাইসেন্স পরীক্ষা দিবেন তাদের জন্য এবং এছাড়াও প্রিলির জন্যও আপনারা খুবই সহজ টাইপের কিছু প্রশ্ন পাবেন, যেটা হয়তো বা একটু যদি মনোযোগ দিয়ে আপনারা পড়েন সবগুলো প্রশ্নেরই অ্যান্সার করতে পারবেন, সেটা আমি বিলিভ করি। আচ্ছা ফাইন। সো এখন আমরা একটু দেখবো ফ্যামিলি প্ল্যানিংটা কি। ফ্যামিলি প্ল্যানিং কে বলা হচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং enables individuals and couple to determine the number and spacing of their children. ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে এমন একটা ব্যাপার যেটা কিনা প্রত্যেক ইন্ডিভিজুয়ালসকে, সেটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে, তাদেরকে কি করে, তাদের হচ্ছে একটা ডিটারমাইন করার জন্য অথবা নির্দিষ্ট করার জন্য একটা সুযোগ এনে দেয় যে একটা বাচ্চার পরের অথবা দুইটা বাচ্চার মধ্যে কতটুকু গ্যাপিং রাখবে এবং কয়টা বাচ্চা নিবে, সেটাই হচ্ছে সেই ধরনের একটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে কে ফ্যামিলি প্ল্যানিং। এটাই হচ্ছে আলটিমেট ডেফিনেশন। একটা পরিবার পরিকল্পনার জন্য সাহায্য করে, পরিকল্পনাটা সে কিভাবে করবে, কতজন বাচ্চা নিবে, কত সময় সে হচ্ছে গ্যাপ দিবে, এগুলোর জন্য সাধারণত ফ্যামিলি প্ল্যানিং করা হয়ে থাকে, অথবা এটাকে সাধারণত ফ্যামিলি প্ল্যানিং বলে থাকে। এছাড়াও দেখেন কি বলছে, অ্যাচিভড through contraceptive use and infertility treatment. আচ্ছা, এই যে আমরা বলতেছি হচ্ছে যে স্পেসিং অথবা কয়টা বাচ্চা নিবে অথবা কতটুকু গ্যাপ রাখবে, এটা আমরা কিসের মাধ্যমে অ্যাচিভ করতে পারবো? কন্ট্রাসেপশন এবং ইনফার্টিলিটি ট্রিটমেন্টের মাধ্যমে। ফর এক্সাম্পল, অনেক কাপল থাকে যাদের হচ্ছে বাচ্চা হয় না, সো তাদেরকে কি করতে হবে? ট্রিটমেন্ট নিতে হবে। তাহলে আমরা দুইটা ওয়েতে কি করতে পারি, এই যে ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়টা নির্ধারণ করতে পারি, কিসের মাধ্যমে? কন্ট্রাসেপশন ইউজ করে, এছাড়া ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করে। ঠিক আছে, সহজ বিষয় কিন্তু একটু ঘুরানো পেঁচানো টাইপের আর কি। ওকে, সো এরপরে আছে ফ্যামিলি প্ল্যানিং ইজ এ হিউম্যান রাইট লিঙ্ক টু রিপ্রোডাক্টিভ হেলথ, অটোনমি অ্যান্ড ডিগনিটি। দেখেন, ফ্যামিলি প্ল্যানিংটা হচ্ছে একটা প্রত্যেকটা মানুষের একটা রিপ্রোডাক্টিভ হেলথের একটা রাইট, এটা কাইন্ড অফ বেসিক হিউম্যান রাইট ফ্যামিলি প্ল্যানিং। এটার মাধ্যমে আপনি সাধারণত অটোনমি এবং ডিগনিটির বিষয়গুলো এনশিওর করা যায়। এখন কথা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংটা কেন ইম্পর্টেন্ট? এটার প্রথম কারণ হচ্ছে আমাদের ম্যাটারনাল মর্টালিটি হচ্ছে রিডিউস করে, কিসের মাধ্যমে? হাই রিস্ক প্রেগনেন্সি গুলোকে প্রিভেন্ট করার মাধ্যমে। তারপর ইনফ্যান্ট মর্টালিটিও কমায়, কিসের মাধ্যমে? বার্থ স্পেসিং এর মাধ্যমে। এখানে যে আমি কোর 5টা পয়েন্ট দিলাম, এছাড়াও আরো অনেক পয়েন্টস আছে। হ্যাঁ,
এছাড়া কি বলছে দেখেন, এম্পাওয়ার্স উইমেন উইথ কন্ট্রোল ওভার দেয়ার বডিজ। ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, নিজের বডির উপর একটা আমরা কন্ট্রোল রাখতে পারি। লাইক ফর আমরা যদি বলি যে আমি আগামী 3 বছর আই ওয়ান্ট টু বি ফ্রি, আমি কোনো বাচ্চা নিতে চাই না, তাহলে আমি কি করতে পারি, যে কোনো একটা মেথড ইউজ করে আমি আমার বডিকে ফ্রি রাখতে পারি, আমার নিজেকে নিজের একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারি। এরপরে আসছে কি, রিডিউসেস নিড ফর আনসেফ অ্যাবর্শন। এখন এটা তো একেবারে কি বলবো, একটা হাইলাইটেড একটা পয়েন্ট। রিসেন্ট অনেক কিন্তু আনসেফ অ্যাবর্শনের পরিমাণ বেড়ে গেছে, সেটাও কমাই কিসের মাধ্যমে, থ্রু ফ্যামিলি প্ল্যানিং। এছাড়া আছে সাপোর্টস এডুকেশন, এমপ্লয়মেন্ট এন্ড ইকোনমিক গ্রোথ। এটা তো আর বুঝাই বলার কিছুই নেই। ফ্যামিলি প্ল্যানিং যদি কেউ ইউজ করে, তাহলে ধরেন কেউ ফ্যামিলি প্ল্যানিং ইউজ করলো না বা জানলো না হোয়াট ইজ ফ্যামিলি প্ল্যানিং, এখন সে 5টা বাচ্চা নিল, তার 5টা বাচ্চার জন্য যে সাপোর্ট তাকে দেয়া লাগবে, সেটা সে যদি তার ওই 5টার জায়গায় 2টা বাচ্চা হতো, তাহলে কি করতো, আরো ওয়েল এডুকেটেড করতে পারতো না বাচ্চাদেরকে। এছাড়াও এমপ্লয়মেন্টের জন্য সুবিধা হয়। আমার যদি 5টা বাচ্চা থাকে, তাহলে আমার সাধারণত যে প্যারাটা যাবে, যেভাবে আমি ম্যানেজ করতে পারবো, সেটা কিন্তু আরো অনেক অনেক বেশি ইজি হয়ে যাবে যদি আমার আরো কম বাচ্চা থাকে। এছাড়া ইকোনমিক গ্রোথ তো আছেই, আমার কম মানুষ মানে কম টাকা খরচ, কম হচ্ছে আমার উপর ইকোনমিক হ্যাসেল যাবে, সেভাবেই আমরা গ্রোথটাকে এনশিওর করতে পারবো। এছাড়া কিছু ওভারভিউ আমরা একটু করি কন্ট্রাসেপটিভ মেথডস এর উপর। যেমন আমরা এটাকে হচ্ছে 5টা ক্যাটাগরিতে ভাগ করব। 5টা ক্যাটাগরির মধ্যে কি আমি নর্মালি হচ্ছে পছন্দ করি এটাকে 2টা ক্যাটাগরিতে নিয়ে আসার জন্য। যেমন একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম। আবার শর্ট টার্মের মধ্যে হচ্ছে কোনটা ন্যাচারাল, কোনটা হচ্ছে হরমোনাল। আবার হচ্ছে লং টার্মের মধ্যে কোনটা রিভার্সিবল, কোনটা ইররিভার্সিবল, আমি সেভাবে নিয়ে আসতে পছন্দ করি। বাট এই ক্যাটাগরিটাকে ব্রডলি ডিভাইড করা হয়। যেমন দেখেন, শর্ট অ্যাক্টিং রিভার্সিবল মেথডস, মানে শর্ট অ্যাক্টিং যেটা কম সময়ের জন্য আমি ইউজ করতে পারবো, যখন ইচ্ছা তখন আমি ওখান থেকে রিভার্স হয়ে আসতে পারবো, মানে উইথড্র করে ফেলতে পারবো, এটাই। দেন হচ্ছে লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ, এটার একটা একেবারে কি বলবো, খুবই সুপরিচিত একটা নাম হচ্ছে লার্ক হিসেবে বলা হয়। সো এটা একটা ক্যাটাগরি। এরপরে হচ্ছে পার্মানেন্ট মেথডস আছে, ন্যাচারাল মেথডস, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন। সো এটা হচ্ছে আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে যে আপনারা এটাকে কিভাবে ক্যাটাগরাইজ করতে চান, সেভাবে আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা চলে যাই শর্ট অ্যাক্টিং মেথডের মধ্যে। দেখেন কি আছে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল অথবা সিওসি, কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ অথবা প্রজেস্টেরন অনলি পিল। এটাকে দেখেন আমরা একটু খুবই শর্টলি আমরা যাব। এছাড়া আমি একটু টেক্সট বুক থেকে আপনাদের কিছু জিনিস ওভারভিউ করব, একটু স্লোলি। ইন দ্য মিন টাইম আপনারা একটু থাকবেন কাইন্ডলি। সো ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে বলছে কি, এটা আমরা ডেইলি ইনটেক করব। এটাতে এস্ট্রোজেন, প্রজেস্টেরন আছে। কম্বাইন্ডের মধ্যে অনলি প্রজেস্টেরনকে আমরা বলি পিওপি, যেটা হচ্ছে 6 মান্থস পর্যন্ত ইউজ করে থাকে আফটার ডেলিভারি। এরপরে এটার ইফেক্টিভনেস বলা হচ্ছে 91%। এটা অনেক সময় অনেক জায়গায় আবার আরেকটু বেশিও বলা হয়, বাট এটা কিন্তু 100% সেফ না। এরপরে হচ্ছে সাইড ইফেক্টস এর মধ্যে আছে নশিয়া হতে পারে, স্পটিং হতে পারে, ব্রেস্ট টেন্ডারনেস হতে পারে। একটু আগে মনে হয় গ্রুপে কেউ যেন একটা প্রশ্ন করছিলেন যে কোনটা সাইড এফেক্ট হবে। এখানের মধ্যে দেখেন নশিয়াটা কিন্তু বেশি হয়, তারপরে নশিয়া, বমিটিং, এই টাইপের সমস্যাটা একেবারে কমন একটা সিমটমস আর কি। এরপরে স্পটিং হতে পারে অনেকের, ব্রেস্ট টেন্ডারনেসও হয়। সো ডিপেন্ড করবে আপনাদের প্রশ্নের মধ্যে কোন পয়েন্টসটা আছে। এখানে ফর এন এক্সাম্পল আপনার হচ্ছে কি জানি বলছিলাম, ওয়েট গেইন একটা মনে হয় দেখলাম, আমি জাস্ট একটু আগে একটু দেখলাম ওয়েট গেইন, আর একটা ব্লিডিং দেখলাম মনে হয়, আর দুইটা ভুলে গেছি। যাই হোক, সো এই পয়েন্টস গুলো থেকে এগুলো কিন্তু একেবারে কোর পয়েন্টস এখানে দিয়ে দেওয়া আছে, যেটা মানে খুবই কমন গুলোই আমি এখানে নিয়ে আসছি, অনেক বেশি ডিটেলস আমি এখানে করিনি। সো এই 3টা পয়েন্ট থেকে যদি স্পটিং থাকে তাহলে অবশ্যই স্পটিংটা হবে উত্তর, ঠিক আছে। তারপরে ওয়েট গেইন হয়, তবে এটা সবার ক্ষেত্রে না, অনেকে আবার কিন্তু ওয়েট গেইনের পরিবর্তে ওয়েট লসও হয়ে যায় অনেকের। সো এটার জন্য ওয়ার্ল্ড ওয়াইড সাধারণত হচ্ছে ওয়েট গেইনটাকে ধরা হয় না, স্পটিংটাকে ধরা হয়, অনেকের স্পটিং হয়, এটা কমন। আচ্ছা, এরপরে চলে যাই। এরপরে আমরা ইনজেক্টেবলটা একটু দেখি, ডিএমপিএ যেটাকে বলা হয়। তারপরে হচ্ছে এটাতে প্রজেস্টেরন অনলি থাকে, শুধুমাত্র প্রজেস্টেরন থাকে, এখানে কোনো ধরনের এস্ট্রোজেন থাকে না। এটা প্রতি 3 মাসে নিতে হয়, সবারই জানা। আমাদের ইফেক্টিভনেস হচ্ছে সাধারণত 94% বলা হয়। বেনিফিটসটা কি, কনভেনিয়েন্ট, আমি যখন ইচ্ছা নিতে পারি, মানে খুবই ইজিলি নেওয়া যায়,
খুব কাছাকাছি প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যায়। তারপরে হচ্ছে ডিসক্রিট, এটা সাধারণত খুব একটা কোনো কমপ্লিকেটেড কোনো কিছু অ্যারাইজ করে না। এছাড়া সাইড ইফেক্টের মধ্যে বলছে কি ডিলেড রিটার্ন টু ফার্টিলিটি, এটা একটু ফার্টিলিটি আসতে লেট করে, এটা ট্রু, এটা আমি অনেক মায়েদের ক্ষেত্রেও দেখেছি। তারপরে হচ্ছে ওয়েট গেইন হয়, ইরেগুলার ব্লিডিং হতে পারে। তারপরে হচ্ছে কন্ডম, কন্ডমের মধ্যে মেল ফিমেল দুইটাই আছে, তবে আমাদের দেশেও আছে ফিমেল কন্ডম, বাট এটা ওয়াইডলি ইউজ হয় না। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওয়াইডলি ইউজ হয় না। তাহলে এটাকে আমরা ব্যারিয়ার মেথডও বলে থাকি, ডুয়াল প্রোটেক্টিভ মেথডও বলে থাকি। এটার ইফেক্টিভনেস হচ্ছে 85% যদি আপনি সাধারণভাবে ইউজ করেন। তারপর হচ্ছে বেনিফিটস কি দেখেন, এটা এসটিআই থেকে প্রিভেন্ট করে এবং এখানে সাথে কোনো ধরনের হরমোন নাই, সো দ্যাট হরমোনাল কোনো এফেক্ট নাই। তবে এটার ক্ষেত্রে কিন্তু একটা কি বলা যায়, এটাকে ব্যাড এফেক্টও থাকে, সেটা হচ্ছে অনেকের স্কিন ইরিটেশন হয় আর কি, অ্যালার্জিক প্রবলেম যাদের থাকে বিশেষ করে, সো এটা একটা প্রবলেম আর কি। আবার দেখেন লং অ্যাক্টিভ রিভার্সিবল মেথড গুলো কি কি, এখানের মধ্যে আছে ইমপ্ল্যান্ট, আইউডিস। ইমপ্ল্যান্টের ব্যাপার তো আমরা জানি, এটা সাবডার্মালি ইউজ করা হয়। তারপরে হচ্ছে আপার আর্মে দেওয়া হয়, এটা সাধারণত 3 থেকে 5 বছরের হয়ে থাকে। তারপরে ইফেক্টিভনেস হচ্ছে মোর দ্যান 99%, এটাকে মোটামুটি সেফ বলে আর কি। তারপর হচ্ছে সাইড ইফেক্টস হচ্ছে কি রেগুলার ব্লিডিং হতে পারে, এমিনুরিয়া। তারপরে হচ্ছে আইউডির ক্ষেত্রে দেখেন, আইউডির ক্ষেত্রে আমরা এটা তো জানাই যে ইউটেরাসের মধ্যে ইনসার্ট করা হয়। আচ্ছা, এটা সাধারণত কপার আইউডি যেটা থাকে, এটা হচ্ছে 10 বছর পর্যন্ত ইউজ করা হয়, যেটা নন হরমোনাল। এটাতে শুধুমাত্র একটা কপার থাকে, কপারের কারণে নর্মালি ফার্টিলাইজেশন হতে পারে না। হরমোনাল কিছু থাকে, এটা আমাদের দেশে আসলে আগেই ইউজ করা হইতো বা খুবই রেয়ারলি পাওয়া যায়, তবে এটা ইন্টারন্যাশনালিও অনেক জায়গায় পাওয়া যায়, যেটাকে হচ্ছে এলএনজি এবং আইইউএস বলা হয়। তারপরে এটার ইফেক্টিভনেসও সেম 99, মোর দ্যান 99%, এবং সাইড ইফেক্টস হচ্ছে কি ক্র্যাম্পিং থাকতে পারে, ইরেগুলার ব্লিডিং থাকতে পারে। মোস্টলি ক্র্যাম্পিংই আমি দেখেছি আসলে, ক্র্যাম্পিং এবং ইরেগুলার ব্লিডিং এ। আবার অনেকের আপনার কখন জানি একটা প্রশ্ন আসছিল, খুব সম্ভবত বিএসসিতে মনে হয়, এটা হচ্ছে আইইউডির মোস্ট কমন সাইড ইফেক্ট কোনটা, ওখানে অনেকে পারফোরেশন দিয়ে দিছিল আর কি। তো এটা হবে হচ্ছে ব্লিডিং, হ্যাঁ, ওখানেও ব্লিডিং হবে এটা। কারণ দেখেন আপনি একটা একেবারেই নর্মাল একটা কি বলা যায় এটাকে, নর্মাল একটা সেন্স খাটিয়েও যদি আপনি দেখেন যে প্রত্যেকটা মা আমরা যাদেরকে আইইউডি দিই তাদের যদি প্রত্যেকেরই খুব কমনলি পারফোরেশন হয়ে যেত, তাহলে এই মেথডটাকে এভাবেই ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হইতো, অথবা হচ্ছে পুরো দেশে এভাবে ফোকাস করতে ইউজ করা হইতো না। যে জিনিসটা অনেক বেশি আমাকে ক্ষতি করছে, মায়েদের ক্ষতি করছে, এটাকে ইউজ করার জন্য রিকমেন্ড করতো না। এটা হচ্ছে খুবই সেফ একটা বিষয়, তবে একটা স্কিল হ্যান্ড খুবই দরকার, যাদের ট্রেনিং থাকে, জব, অনেকের অন জব ট্রেনিং থাকে, অথবা যারা অনেক ভালো পারে তাদের মাধ্যমে করানোটা উচিত আর কি। আচ্ছা, এখন আমরা যাই একটু পার্মানেন্ট মেথডস কি কি আছে দেখেন। পার্মানেন্ট মেথডস এর মধ্যে বলছে হচ্ছে ফিমেল স্টেরিলাইজেশন, টিউবার লাইগেশন, এই দুইটাই আসে। ফিমেল স্টেরিলাইজেশনের মধ্যে অথবা টিউবার লাইগেশন যেটাই বলেন না কেন, এটাতে কি করা হয়, আপনার সাধারণত হচ্ছে ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে দেওয়া হয়, দ্যাটস ইট, কেটে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। তারপরে এটা হচ্ছে পার্মানেন্ট এবং হাইলি ইফেক্টিভ, ডাজন্ট এফেক্ট হরমোনস অর মিনস্ট্রুয়েশন, এটা হচ্ছে হরমোন অথবা মিনস্ট্রুয়েশনকে এফেক্ট করে না। তারপরে মেলের মধ্যে দেখেন ভাস ডিফারেন্স কাটা হয় এবং বেঁধে দেওয়া হয়। সিম্পল আউট পেশেন্ট প্রসিডিউর, মানে এটা খুবই অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়া হয়। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কি ইউজ ব্যাকআপ কন্ট্রাসেপশন আনটিল কনফার্ম ইজোস্পার্মিয়া, মানে কথা হচ্ছে যতদিন পর্যন্ত আপনার হচ্ছে স্পার্ম যে আসতেছে না ফার্টিলাইজেশনের ইয়ার জন্য, ফার্টিলাইজেশন হওয়ার জন্য, ততদিন পর্যন্ত আপনাকে হচ্ছে কিছু ব্যাকআপ মেথড ইউজ করতে হয়। অনেকের বলা হয় যে 3 মাস লাগে, অনেকের 1 বছরের সময় লাগে, এই ধরনের বলা হয় আর কি। তারপরে আছে হচ্ছে ন্যাচারাল মেথডস এর মধ্যে কি আছে দেখেন, ফার্টিলিটি অ্যাওয়ারনেস মেথড, সবারই জানা যে আমাদের ফার্টিলিটি অ্যাওয়ারনেস বলতে এটাকে অনেক সময় আবার ক্যালেন্ডার মেথডও কিন্তু বলা হয়, যে কখন আপনার ওভুলেশন হচ্ছে সেটা আপনাকে একটু নোটিস করতে হবে। ওভুলেশনের সময় সাধারণত কি হয়, হট ফ্ল্যাশেস হতে পারে, তারপর হচ্ছে হোয়াইট ডিসচার্জ হতে পারে, তারপরে হচ্ছে অনেকে নশিয়া, ভমিটিং, কাইন্ড অফ মিনিস্ট্রুয়াল যে সাইন সিমটমস গুলো এগুলো হতে পারে, অথবা আর্লি প্রেগনেন্সিতে যেরকম সাইন সিমটমস থাকে এই ধরনের সাইন সিমটমস কখন হয়, ওভুলেশনের টাইমে হয়।
তারপরে কি দিছে দেখেন, এখানে কি আছে, আইডেন্টিফাই ফার্টাইল ডেজ বাই মনিটরিং সাইকেল টেম্পারেচার অর সার্ভে, হ্যাঁ এই যে দেয়া আছে এখানে। তারপর হচ্ছে রিকোয়ার্ড ডিসিপ্লিন এন্ড ট্রেনিং, ডেফিনেটলি এটা হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, কাইন্ড অফ আপনার যদি মিনিস্ট্রেশনটা রেগুলার থাকে 28 থেকে 35 দিনের যদি একটা সার্কেল থাকে এবং রেগুলার হয়, তখন হচ্ছে আপনি এটাকে ফুলফিল ভাবে মেনটেন করতে পারবেন, আদারওয়াইজ নট। এরপরে হচ্ছে আর কি ল্যাকটেশনাল এমেনোরিয়া তো আমাদের জানাই আছে, এটা ব্রেস্ট ফিডিং মায়েদের জন্য আফটার 6 months অফ পোস্টপার্টাম এটা ইউজ করতে হবে। মাস্ট বি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, নো মিনসাস। আচ্ছা, অবশ্যই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাইতে হবে। এছাড়াও কোনো যদি মিনিস্ট্রিয়াল ব্লিডিং তার ব্যাক আসে তখন কিন্তু একটা কনসার্নের বিষয় এবং ব্যাকআপ মেথড ইউজ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে উইথড্রল মেথড, আমরা জানি রিস্ক অফ ফেলিয়ার ডিউ উইথড্রল মেথড তো জানা আছে, যে কেউ যদি হচ্ছে আপনার সরি ওকে, সো কেউ যদি হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় তখন হচ্ছে তার স্পার্ম আউট হওয়ার আগে যে উইথড্র করে ফেলা, সেটাকে আমরা সাধারণত উইথড্র মেথড বলি। এটা হচ্ছে ফেলিওরের চান্স অনেক বেশি থাকে, কারণ আমাদের দেশের মানুষজন আসলে সেভাবে এডুকেশন নাই, যার কারণে এটা ফেলিওরের মেথড অনেক বেশি থাকে। এবং ইফেক্টিভনেস বলছে দেখেন, ইফেক্টিভনেস অফ ন্যাচারাল মেথড 76 to 88% টিপিক্যালি যদি ইউজ করা হয়। ইমার্জেন্সি ওকে, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হচ্ছে আমরা সাধারণত 72 থেকে 120 ঘন্টার মধ্যে নিতে হবে, তবে সবচেয়ে ভালো উইদিন 3 days এর মধ্যে যদি নিয়ে ফেলা যায় আর কি। তবে 3 থেকে 5 দিনের মানে 3 নাম্বার ডে থেকে 5 নাম্বার ডে এর মধ্যে একটা কিন্তু চান্স থেকে যায়, ঠিক আছে। তারপর ডিলেজ, এটার কারণে কি হয়, ডিলেজ ওভুলেশন হতে পারে, ওকে লেভোনরজেস্ট্রলই বলা হয় আর কি। এই ধরনের মেডিসিন গুলো লেভোনরজেস্ট্রল নামেও থাকে, আরো অনেক ধরনের নামে থাকে, তবে লেভোনরজেস্ট্রলটাই হচ্ছে আমাদের দেশে এভেলেবেল আর কি সব জায়গায়। তারপর হচ্ছে কপার আইউডি কি বলছে, মোস্ট ইফেক্টিভ ইমার্জেন্সি মেথড ইফ ইনসার্টেড উইদিন 5 days। আচ্ছা, কোথায় কোন একটা প্রশ্নে আমি দেখেছিলাম, সেটা হচ্ছে ইমার্জেন্সি পিল হিসেবে আমরা সাধারণত ইমার্জেন্সি পিল ছাড়া অন্য কি ইউজ করতে পারি, কপার আইউডি। কারো যদি ধরেন কি বলা যায় আনপ্রোটেক্টেড, কারো যদি কয়টাস হয়ে যায়, তখন হচ্ছে উইদিন 5 days এর মধ্যে সে যদি একটু কপার আইউডি পরে, তাহলেও কিন্তু কি হতে পারে, প্রেগনেন্সিটাকে আপনার কি বলা যায় প্রিভেন্ট করতে পারে। তারপর হচ্ছে নোট কি বলছে দেখেন, নট ফর রেগুলার ইউজ, শুড বি ফলোড আপ উইথ এ রেগুলার মেথড। আচ্ছা, এটা কিন্তু রেগুলার ইউজ করা যাবে না। অনেকে থাকে যে অনেক আমাদের দেশে মূলত হয় ইয়াং যারা উইমেন অ্যান্ড গার্ল থাকে, উইমেন অ্যান্ড বয়েজ থাকে, তারা সাধারণত কি করে এই বিষয়টাতে আসলে কনসার্ন থাকে না, যার কারণে আর্লি ম্যারেজের পরে তারা এই যে কন্ট্রাসেপশনটা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল থাকে তারা রেগুলার ইউজ করে থাকে। এটার কারণে কিন্তু অনেক ধরনের শারীরিক ক্ষতি হতে পারে, সো এটা আমরা ইউজ করব না। ইফেক্টিভনেস কম্পারিজন চার্ট, আচ্ছা আমরা একটু দেখি মিথস আছে কিছু আমাদের দেশে, যেমন বলে যে কেউ যদি পিল নেয় তাহলে সেটা ইনফার্টিলিটি হতে পারে, তবে ফ্যাক্ট হচ্ছে ফার্টিলিটি রিটার্নস খুব তাড়াতাড়ি চলে আসে যদি আপনি পিল খাওয়াটা স্টপ করে দেন। তারপর বলছে অনেকে বলে থাকে কি আইইউডি হচ্ছে ট্রাভেল করে কোথায় চলে যায়, হার্টে চলে যায়, তবে এটা এক অর্গান থেকে অন্য অর্গানে যাওয়ার চান্স থাকে না, এটাই হচ্ছে ফ্যাক্ট। যেমন এটা ইউটেরাসে আপনি দিলে সাধারণত কিন্তু অন্য অর্গানে যাওয়ার চান্স থাকবে না, তবে হ্যাঁ কিছু খুবই রেয়ার কিছু সিচুয়েশন হতে পারে। ধরেন আপনি আনস্কিল কারো হাতে আইইউডি পড়লেন, এখন কিন্তু সে পারফোরেট হয়ে অন্য জায়গায় চলে যেতে পারে, সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট আইইউডি। এরপরে হচ্ছে কন্ডম রিডিউস প্লেজার, মানে কন্ডম যদি কেউ ইউজ করে তাহলে হচ্ছে কি হয়, সাধারণত তারা হচ্ছে ইন্টিমেসিতে আনন্দ পায় না, তবে সেটার ফ্যাক্ট হচ্ছে কি দেখেন, কন্ডমস ইভেন দো STI থেকেও প্রোটেক্ট করে এবং হচ্ছে এক্সপেরিয়েন্স এনহেন্স করে, এটা একটা কাইন্ড অফ মিথ আর কি, তবে এটা অনেকের পার্সোনাল চয়েসের ব্যাপার থাকে আর কি। রাইট মেথডটা কিভাবে চুজ করবে, রাইট মেথডটা সাধারণত তার বয়স কত, স্বাস্থ্য কেমন, রিপ্রোডাক্টিভ গোলস কি, তার ব্রেস্ট ফিডিং করায় কিনা এবং পার্সোনাল প্রেফারেন্সের উপর ডিপেন্ড করবে সে কোন মেথড নেবে। তবে অ্যাজ মিডওয়াইফ আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা মেথডের মেরিটস ডিমেরিটস সম্পর্কে আমাদের বলতে হবে। এন্ড দেন উইমেন যে হচ্ছে নিতে আসবে আপনার কাছে, উইমেন হতে পারে সে হচ্ছে আপনার হচ্ছে মেন হতে পারে, তারা ডিসাইড করবে তারা কোন মেথডটা নেবে। খুবই সুন্দর একটা বিষয় হচ্ছে WHO এর কিছু মেডিকেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে,
হ্যাঁ, ওটার উপর ডিপেন্ড করে, মানে ওটার উপর হচ্ছে ক্যাটাগরাইজ করেও চাইলে এটা নিতে পারে। তবে আমাদের আসলে আমরা এত মানে কি বলবো, এত রিচ ভাবে এগুলো মেনটেন আসলে করি না, তবে করা উচিত। এরপরে হচ্ছে এনশিওর ইনফর্ম চয়েস এন্ড ভলেন্টারি কনসেন্ট, মানে তাকে জোর করা যাবে না। রিসেন্ট কিন্তু আমি খুব সম্ভবত কোন একটা গ্রুপে শেয়ার করেছি আমাদের পেজ ব্যাচে, রিসেন্ট একটা স্টাডিতে দেখা যাচ্ছে আমাদের দেশে কিন্তু ফোর্সফুলি ফ্যামিলি প্ল্যানিং এর পরিমাণটা অনেক পরিমাণে বেড়ে গেছে। এটা একেবারেই ইন্টারন্যাশনাল লেভেলেরই একটা কনসার্ন হয়ে গেছে যে বাংলাদেশে ফোর্সফুলি ফ্যামিলি প্ল্যানিং মেথড দেওয়া হচ্ছে। দিচ্ছে কারা? আমরা মিডওয়াইফরাই কিন্তু দিচ্ছি, স্পেশালি যারা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসে কাজ করে, রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে। সো আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আই হোপ এখানে মানে এই গ্রুপে খুব বেশি মানুষজন আপনারা নাই যারা কিনা হিউম্যানিটেরিয়ান কনটেক্সটে কাজ করেন। সো কেয়ারফুল, আপনারা যারা স্টুডেন্টরা আছেন আপনারাও অনেক জায়গায় কাজ করতেছেন, এই বিষয়গুলোতে নিজেরা সচেতন হবেন এবং অন্য যারা এমপ্লয়ি যারা মিডওয়াইফরা আছে অথবা নার্সরা আছে তাদেরকে ট্রাই করতে হবে এই বিষয়গুলো নলেজে দিয়ে দেওয়ার জন্য। দেন আমরা হচ্ছে যাব ফ্যামিলি প্ল্যানিং এর, যখন আমরা কাউন্সেলিং করবো আমরা গ্যাদার অ্যাপ্রোচটা ইউজ করব। ফার্স্ট ওয়ান কি, গ্রিট দ্য ক্লায়েন্ট রেসপেক্টফুলি, উইথ ডিউ রেসপেক্ট ইউ শুড গ্রিট দ্য ক্লায়েন্ট। সেটা সবার ক্ষেত্রে, শুধুমাত্র ফ্যামিলি প্ল্যানিং বলে কথা না, প্রত্যেকটা মাকে আমাদেরকে রেসপেক্টফুলি কেয়ার দিতে হবে। এন্ড দেন হচ্ছে আস্ক অ্যাবাউট নিডস এন্ড কনসার্ন, তার কি প্রয়োজন এবং সে কোন বিষয়টা নিয়ে কনসার্ন সেটা আমাদেরকে জানতে হবে। অ্যাভেলেবেল মেথড কি আছে সেটা আমরা বলবো, তাদেরকে চুজ করতে হেল্প করব এবং কিভাবে ইউজ আমরা করি সেটা এক্সপ্লেইন করবো। এন্ড দেন হচ্ছে রিটার্ন ভিজিট অথবা ফলো আপে আসার জন্য আমরা বলবো। তারপর আমাদের কাজ কি, আমরা যারা মিডওয়াইফরা আছি, এডুকেটার্স এন্ড অ্যাডভোকেটস ফর রিপ্রোডাক্টিভ রাইট, আমাদের কাজ হচ্ছে আমাদের মায়েদেরকে তাদের যে রিপ্রোডাক্টিভ রাইটটা তারা হোল্ড করে সেটা নিয়ে তাদেরকে হচ্ছে এডুকেট করতে হবে, অ্যাডভোকেসি করতে হবে। আমরা শুধুমাত্র কাজ করব, ডেলিভারি করাবো সেটা করলে হবে না। ধরেন ডেলিভারির এমন একটা সেটিং যেখানে মায়েদের ডেলিভারিটা সেফলি আপনি করাইতে পারছেন না, ইনফেকশন হওয়ার চান্স আছে, তাহলে অ্যাজ মিডওয়াইফ আপনাকে কি করতে হবে, ওখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে অ্যাডভোকেসি করতে হবে, আপনাকে অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে। সো দ্যাট তারা কি করবে, তারা যেন আপনাকে কাজ করার পরিবেশটা ভালো করে দেয়, মায়ের যেন ইনফেকশন না হয় সেটার জন্য যেন তারা উদ্যোগ নেই। হ্যাঁ, সেইভাবেই আমরা অ্যাডভোকেসিও করব। কিসের জন্য? রিপ্রোডাক্টিভ রাইটসটাকে এনশিওর করার জন্য, সেটা নিজের জন্যও এবং বাংলাদেশের মায়েদের জন্যও। দেন হচ্ছে প্রোভাইড কনফিডেন্সিয়াল এন্ড নন জাজমেন্টাল কাউন্সেলিং। ডেফিনেটলি এগুলো তো আসলে প্রাইভেসি মেনটেন করতে হবে এবং কোনো জাজিং আমরা করতে পারবো না। ঠিক আছে, আমরা বলতে পারবো না যে আপনার তো 5টা বাচ্চা হয়েছে, আপনি কেন হচ্ছে কম্বাইন্ড পিল চাচ্ছেন। হ্যাঁ, তার যদি হেলথ তাকে অ্যালাউ করে সিওসি নেওয়ার জন্য, তাহলে আমরা কিন্তু তাকে সেটা বলতে পারি না। আপনি এটা কেন নিচ্ছেন, আপনি আইইউডি নেন, সেটা আমরা বলতে পারি না। তবে হ্যাঁ, আমরা লং টার্ম মেথডগুলোর দিকে একটু বেশি জোর দিতে পারি, কিন্তু তাকে ফোর্স করা যাবে না। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে এনশিওর কোয়ালিটি সার্ভিস ডেলিভারি, তা তো অবশ্যই। আমি ধরেন একটা আইইউডি পড়ালাম, এখন আইইউডির ফুল যে প্রসিজিওর আছে, যে আইপিসি মেনটেন্যান্সের যে ব্যাপারটা আছে সেটা আমি ঠিকঠাক মতো মেনটেন করলাম না, সেটা করা যাবে না। কোয়ালিটিফুল ভাবে সার্ভিস ডেলিভারি করতে হবে। ইভেন তো যেখানেই এখনই কাজ করেন না কেন, চেষ্টা করতে হবে যেটা থিওরিতে পড়ছেন সেভাবে যেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাটলিস্ট ধরেন অনেক প্রেশার আছে, অনেক হচ্ছে পেশেন্ট আছে, আপনার 10% কাজ হলে আপনি ইথিক্স মেনটেন করে করবেন, যেন আপনি ভুলে না যান, আপনি যেন সো কল্ড একজন মিডওয়াইফ হয়ে না যান, আপনি যেন সো কল্ড একজন নার্সের মতো হয়ে না যান। যার কারণে আমাদেরকে কোয়ালিটি কাজগুলো এনশিওর করতে হবে, চেষ্টা করতে হবে বেস্ট প্র্যাকটিসটা যেন আমরা করি। তারপর বলছে কি সাপোর্ট ফলো আপ কেয়ার এন্ড ম্যানেজমেন্ট অফ সাইড এফেক্টস। যাই হোক, সে যখন আবার কোনো কারণে ফলো আপ জন্য আসবে, ধরেন আপনার কাছে আসলে আইইউডি পড়ে গেল, 5 দিন পরে আসছে আমার ব্লিডিং হচ্ছে, আমি খুলে ফেলতে চাই, আপনি তাকে জাজমেন্ট করতে পারবেন না, তাকে সেই জায়গাটাতে সাপোর্ট করতে হবে, কিভাবে ম্যানেজ করবে সেটাও বলতে হবে এবং সেই জায়গায় সেই মাটা কি চাচ্ছে সেটাকেও আপনাকে রেসপেক্ট করতে হবে। কারণ এটা নিয়েও কিন্তু একটা ঝামেলা হয় আমাদের দেশে, আমরা খুব বুলিং করি এই জায়গাটাতে, এটা যেন আমরা না করি প্লিজ। এখন আমরা আসি সামারি দেখেন কি বলছে, ফ্যামিলি প্ল্যানিং হেলথকে ইমপ্রুভ করে, রিস্ক কমায়, মায়েদেরকে এম্পাওয়ার করে, এটা হচ্ছে সেফ ইফেক্টিভ মেথডস অ্যাভেলেবেল থাকে। এন্ড দেন হচ্ছে মিডওয়াইফরা এখানে একটা কি রোল পালন করে এডুকেশন এবং অ্যাক্সেসের ক্ষেত্রে, এবং অলওয়েজ হচ্ছে প্রায়োরিটাইজ করতে হবে আমাদের কি ইনফর্ম চয়েসকে। যাই হোক, আমি কেন জানি না
সেম কাহিনী, লাইভে আসলে কমেন্টস গুলো যে কেন দেখতে পাই না, আই ডোন্ট নো। ওকে, এটা চাইলে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। এই ছবিটা, এটা আসলে খুব আহামরি কোনো ভালো ছবি আসে নাই, বাট এটা চাইলে আপনারা রেখে দিতে পারেন। এন্ড দেন হচ্ছে এটা, এই যে এটা উল্টা হয়ে গেল কেন? আচ্ছা, আমি একটু দেখি এটা ঠিক করা যায় কিনা। তোর আমি এমন একটা জায়গায় ল্যাপটপটা রাখছি, মানে 2 হাত দিয়ে কাজ করতে আমার অসুবিধা হচ্ছে। হ্যালো, সরি, একটু টাইম দেন। হলো কিনা আল্লাহ জানে। বললো না তো ভাই। কি কাহিনী করলাম আমি এটারে? ফ্লিপ কুইটার, যাই হোক, এখন কি দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আই হোপ যা যাচ্ছে এইটুকুই মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা ফাইন, এতক্ষণ আমরা হচ্ছে ওভারঅল ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আমরা কথা বলেছি, বাট আমরা এখন একটু পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলি, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং এটাতেই কিন্তু বেশিরভাগই ফোকাস করে যে কোনো পরীক্ষায় আর কি। আচ্ছা, তো আপনারা দেখেন শুরুতেই 0 আওয়ার্স আছে, উপরে একটু খেয়াল করেন, 48 আওয়ার্স আছে, 6 ডেজ আছে, 3 উইকস, 4 উইকস, 6 উইকস, 6 মান্থস এবং 1 ইয়ার। হ্যাঁ, তো এখানে এটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আবার এখানে 3টা ক্যাটাগরি নিয়ে আসছে, যে পাশে মানে লেফট সাইডে দেখেন, ব্রেস্ট ফিডিং উইমেন, নন ব্রেস্ট ফিডিং এবং অল উইমেন। ঠিক আছে, এখন এখানের মধ্যে দেখেন ল্যাকটেশনাল এমিনুরিয়া মেথড আছে, ইমপ্ল্যান্ট আছে, আইইউডি আছে, টিউবেক্টমি আছে। ল্যাকটেশনাল এমিনুরিয়া মেথড দেখেন পুরো ঘরটা সবুজ গ্রিন কালার না, মানে একেবারে 1 ইয়ার পর্যন্ত। তাহলে এটা কি করা যাবে? এটা 6 মান্থসই আমাদের টার্গেট, তাই না? 6 মান্থের পরে তো কম্বাইন্ডে চলে যেতে পারে, তো 6 মান্থস পর্যন্তই আমরা হিসেব করি আর কি। তো এখন 6 মান্থ পর্যন্ত তাহলে কি করতে পারে? এলএম ইউজ করতে পারবে। ইমপ্ল্যান্ট এবং মিনি পিলও 6 মান্থ পর্যন্ত পারবে। তার মানে আমরা একটা এমসিকিউ পেয়ে গেলাম, 6 মান্থ পর্যন্ত কিন্তু মানে জাস্ট আফটার ডেলিভারি থেকে ইমপ্ল্যান্ট ইউজ করা যায়। ওকে, এরপরে হচ্ছে আইইউডি। আইইউডিটা তাহলে 0 আওয়ার্স থেকে 48 আওয়ার্স পর্যন্ত ইউজ করা মানে মধ্যে নিতে পারবে। আবার যদি 48 আওয়ার্স কারো কমপ্লিট হয়ে যায়, সে আর নিতে পারবে না, তখন থেকে তাকে আবার 4 উইকস পর্যন্ত ওয়েট করতে হবে, মানে 28 দিন পর্যন্ত। এরপরে 28 দিনের পর থেকে সে আবার আইইউডি নিতে পারবে। ঠিক আছে, মানে ব্ল্যাঙ্ক যে হোয়াইট কালারের যেটা আছে, এটা মানে সে নিতে পারবে না।
আই হোপ আপনারা বুঝতে পারছেন। আমি ছবিটা দিয়ে দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে। টিউবেক্টমি দেখেন, টিউবেক্টমির ক্ষেত্রে হচ্ছে 6 দিনের মধ্যে সে করতে পারবে, 6 দিনের পরে আর করতে পারবে না, আবার 6 উইকস পর্যন্ত ওয়েট করতে হবে। আর ইনজেকশন তো দেখেন 6 উইকসের পর থেকে নিতে পারবে। কম্বাইন্ড এস্ট্রোজেন প্রজেস্টেরন হচ্ছে 6 মান্থসের পরে নিতে পারবে। এগুলো একটু মনে রাখিয়েন। যেমন হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব। আচ্ছা, এখানে আমি এটা হচ্ছে করা যাচ্ছে না, জুম করা যাচ্ছে না কেন বুঝতেছি না। যাই হোক, আসলে ল্যাপটপটা এমন প্লেসে রাখছি আমি 2 হাত দিয়ে কাজ করতে পারছি না, এই কারণে একটুকুতে কোনোভাবে শেষ করি আর কি। ঠিক আছে, এটা আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এই গেল ব্রেস্ট ফিডিং উইমেনদের ব্যাপার। নন ব্রেস্ট ফিডিং দেখেন, যেটা ব্ল্যাক, যেটা ঘর মানে ব্ল্যাক যেটা আছে মার্ক করা আছে, ওটা মানে দিতে পারবে। সেম ভাবে ইমপ্ল্যান্ট, মিনি পিল এগুলো হচ্ছে সে নিতে পারবে সবসময়ের জন্য। আইইউডি সেম ব্রেস্ট ফিডিং উইমেনদের মতো 48 ঘন্টা পর্যন্ত। এরপরে হচ্ছে 4 উইকস থেকে টিউবেক্টমিও সেম ইয়ার মতো ব্রেস্ট ফিডিং উইমেনরা যেভাবে নিবে, নন ব্রেস্ট ফিডিং এরাও সেভাবে নিবে। আর ইনজেকশনটা সে সবসময় নিতে পারবে যেহেতু সে ব্রেস্ট ফিডিং করাচ্ছে না। তারপর আছে কম্বাইনটা হচ্ছে 3 উইকস থেকেই সে নিতে পারবে। ঠিক আছে, তারপর প্রত্যেক ছেলে মেয়ের জন্য কি মেন এন্ড উইমেন, সব মেনদের কি হলো, আচ্ছা প্রত্যেক মেনরা কি করতে পারবে, কন্ডম এবং হচ্ছে ভেসেক্টমি দুইটাই হচ্ছে সবসময়ের জন্য নিতে পারবে। এটা তো জানাই, এটা আসলে নতুন করে বলার কিছুই নাই। যাই হোক, আমি এটাতে আর বেশি সময় নষ্ট করতে চাই না। আমরা একটু দৌড় বাদ দিয়ে এগুলো পরে ঠিক করবো। আচ্ছা, এখন আপনারা একটু বলেন, এগুলো চাইলে আপনারা নিয়ে রাখতে পারেন, আমি জানি না গ্রুপে দিব কিনা। এগুলো খুবই সহজ, দেখেন তো, বলেন which of the following is a long acting reversible contraceptive method? খুবই কুইক টাইমের মধ্যে অ্যান্সার করবেন, আমি না হয় দ্বিতীয়টাতে চলে যাব। যারা ভালো করে সেশন করেছেন তারা হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে অ্যান্সার করতে পারবেন। হাউ লং ইজ দ্য ইফেক্টিভনেস অফ এ কপার টি আইইউডি? বলবেন, এগুলোর অ্যান্সার করবেন। হুইচ মেথড প্রোভাইডস প্রোটেকশন এগেইনস্ট সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন? এগুলো বেশি দেখা লাগবে না, 2-4 সেকেন্ডে কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবেন, খুবই সহজ। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম টাইম টু ইউজ ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস আফটার আনপ্রোটেক্টেড ব্লা ব্লা। এগুলো অনেক সময় এখানে ফেসবুকে হচ্ছে নাম উচ্চারণ করা যায় না, আমার এক গ্রুপে রেস্ট্রিকশন চলে আসছে, আপনাদের বিএসসির যে আপুরা আছে তাদের ইয়াতে রেস্ট্রিকশন চলে আসছে। ওকে, আমি এরপরে চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন সাইড এফেক্ট অফ ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভস? DMPA. Thank you so much for answering. Okay, এরপরে which family planning method is suitable for a breastfeeding mother within 6 months postpartum? Which statement about IUDs is false? কোনটা false? এরপরে আছে which method is considered permanent? তারপর হচ্ছে what is the main principle of family planning counseling? আর 10 নাম্বার হচ্ছে which of the following is a myth? আমরা অনেকগুলো মিথের কথা পড়েছি, তাই না? তার মধ্যে হচ্ছে কোনটা মিথ? যাই হোক, এইটুকুই, এটাই হচ্ছে মোটামুটি ফর্মাল সেশন। বাট একটু ওয়েট করেন আপনারা, যাদের কোনো ইমার্জেন্সি কাজ নাই।
আমি কিছু আপনাদেরকে ছবি দিব, ঠিক আছে, চেষ্টা করব আর কি দেওয়ার। আপনাদের কাছে ডিসি দত্তের বই কার কার কাছে আছে? ডিসি দত্তের বই যাদের কাছে আছে তারা হচ্ছে মেথড অফ কন্ট্রাসেপশন 497 নাম্বার পেজে কর্নারে একটাই আছে, ফ্লো চার্ট আছে, ওইটা একটু দেখে নিতে পারেন। তারপর হচ্ছে আর কি, এটা আসলে ইন্ডিয়ান বেস তো, এটার এখানে যে ফ্যামিলি প্ল্যানিং এর চ্যাপ্টারটা আছে ডিসি দত্তে, ওটার সাথে আমাদের দেশের অনেক কিছু মিলে না, যার কারণে আমি এই চ্যাপ্টারটা সবসময় স্কিপ করি আর কি এখান থেকে। তবে কিছু কিছু জিনিস একটু দেখে শুনে পড়তে হয়, আমাদের ন্যাশনালি কি আছে, ইন্টারন্যাশনালি কি আছে এবং এখানে কি আলাদা আছে, ওটা দেখে পড়লে আর অসুবিধা হয় না। তারপরে হচ্ছে 502 নাম্বার পেজে এখানে দেখবেন একটা কপারটির একটাই আছে, এখানের মধ্যে ইন্ডিকেশনস অফ রিমুভাল অফ আইইউডিস দিয়ে আছে, মানে কখন আমরা আইইউডিটা রিমুভ করে ফেলবো সেটা একটু পড়ে নেবেন 502 নাম্বার পেজে। যাদের কাছে ডিসি দত্তের বই আছে আপনারা কাইন্ডলি পড়বেন এবং সাথে একটু পারলে ছবি দিয়ে দিবেন, ইন্ডিকেশনস অফ রিমুভাল অফ আইইউডিস। সবকিছু পড়ার দরকার নাই যদিও বা। আচ্ছা আচ্ছা, ওইটা না পড়লেও চলবে, পাশে হচ্ছে 503 নাম্বার পেজে দেখবেন একটা বক্স আছে 36.1, যে ওখানে দেয়া আছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজও মনে হয় আছে, অ্যাডভান্টেজ গুলোই আছে মূলত, ওইটা পড়ে নিতে পারবেন, ওইটা ওই ইয়াটা ছকটা পড়লেই হয়ে যাবে। তারপরে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে 506 নাম্বার পেজে আরেকটা টেবল আছে 36.4, ওই টেবলটা, ওইটা একটু দেখে নিতে পারেন। তারপরে 507 নাম্বার, এই যে আপনাদের একটা প্রশ্ন ছিল না সিওসির মনে হয় সাইড ইফেক্ট, 507 নাম্বার পেজে গেলে এটার অ্যান্সার পেয়ে যাবেন, ওখানে দেওয়া আছে দেখবেন হেলথ বেনিফিটস অফ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং অ্যাডভার্স কিছু ইফেক্টের কথা আছে, যেখানে মাইনর কমপ্লিকেশনের মধ্যে আছে কি নশিয়া, ভমিটিং, হেডেক, এরপরে বলছি কি মাস্টালজিয়া, ওয়েট গেইন আছে, কোলাজমা আছে, মিনস্ট্রুয়াল অ্যাবনরমালিটিস আছে, ব্রেক থ্রু ব্লিডিং যেটাকে বলা হয়, তবে সবচেয়ে বেশি কমন হচ্ছে নশিয়া, ভমিটিং, হেডেক, এটাই। এগুলো হচ্ছে মাইনর কমপ্লিকেশন আর কি। আর মেজর কমপ্লিকেশনস আছে দেখবেন পরের পেজে গিয়ে 508 নাম্বার পেজে কিছু, যেমন ডিপ্রেশন আছে, হাইপারটেনশন হতে পারে, ভাস্কুলার কমপ্লিকেশনস অনেকের হয়, কোলেস্টেসিস, জন্ডিস অনেকের হতে পারে, এগুলো দেওয়া আছে। আচ্ছা আর কিছু বলবো না এখান থেকে, বিকজ বাকিগুলো আমার কাছে হচ্ছে একটু ডিফারেন্ট লাগে আর কি, ওটা ইন্ডিয়ান বেস তো, মানে ইন্ডিয়ার দেখবেন ওখানে ইন্ডিয়ান অনেক স্ট্যাটিস্টিক দিয়ে দেয় আর কি অনেকগুলো চ্যাপ্টারে। সো ডিসি দত্তের বইটা যখন আপনারা কেউ পড়বেন তখন একটু চিন্তা করবেন যে ওই দেখেন স্ক্রিনে আমার ইয়া দেখা যাচ্ছে, আমি হাত নাড়তেছি ওইটা দেখা যাচ্ছে, যাই হোক, সো তখন একটু ভাবতে হবে যে এটার কোনো কিছু আমাদের দেশের কনটেক্সটে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে কিনা, সো কেয়ারফুলি একটু পড়তে হয় আর কি ডিসি দত্তের বইটা। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাইয়েন, আমি আর লাইভে আর সময় নিচ্ছি না আর কি, এগুলো ডিলেট হয়ে যায়, আমার কাছে খুব কষ্ট লাগে 1 মাস পরে যখন ডিলেট হয়ে যায়, ডাউনলোড করার মতো ওভাবে স্পেসও থাকে না, সেটার করে হয়ে ওঠে না, সো ইয়াগুলো সেশনগুলো দয়া করে দেখে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফেজ।